হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বিশিষ্ট কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত বিখ্যাত কবিতা হাট। আমরা হাট কবিতা সম্পূর্ণ পড়ে তার বিষয় তো আলোচনা করবই, কিন্তু তার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে সামান্য কিছু কথা। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1857 খ্রিস্টাব্দে নদিয়ার শান্তিপুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে 1954 খ্রিস্টাব্দে কবি মৃত্যুবরণ করেছিলেন। কবি কল্লোল গোষ্ঠীর এক বিশিষ্ট কবি এবং রবীন্দ্র সমসাময়িক কবি হয়েও রবীন্দ্রনাথের কবিতার মতো করে নয়, সম্পূর্ণ ভিন্নপন্থী, সম্পূর্ণ স্বতন্ত্র কবিতা তিনি রচনা করে পাঠকদের সামনে উপহার দিয়ে নিজের আসন নিজের মহিমাতেই একেবারে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যাই হোক, এই যতীন্দ্রনাথ সেনগুপ্তকে অনেকেই বলেন দুঃখবাদী কবি, কারণ তার বিভিন্ন লেখা থেকে আমরা জানতে পারি যে কবি বলেছেন যে বিশিষ্ট এই যে মানব জীবন একটা বৃহৎ জীবন, সেই জীবনের বেশিরভাগটাই দুঃখ, যন্ত্রণা, নৈরাশ্য, হতাশা। আর এই নৈরাশ্য, হতাশা, দুঃখ, যন্ত্রণা এগুলোই হচ্ছে জীবনের সবথেকে অনিবার্য সত্য, অনিবার্য পরিণাম। আর কবি মনে করতেন মানব জীবনের সুখ, সমৃদ্ধি, স্বপ্ন, প্রেম এই সমস্ত কিছু খুব কম সময়ের জন্য জীবনে আসে এবং এগুলো মানব জীবনের একটা লাঞ্ছনা। সেরকমভাবেই তিনি তার বিভিন্ন কবিতায়, বিভিন্ন গল্পে তার এই অভিব্যক্তিকে প্রকাশও করেছেন। আমরা আজকে যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে কবির হাট কবিতা। এই কবিতাটা কবির বিখ্যাত কাব্যগ্রন্থ মরুশিখা থেকে নেওয়া হয়েছে। আর কবির আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থের নামও আমি বলে রাখি, সেটা হচ্ছে মরীচিকা এবং ত্রিজামা। এছাড়া মরুশিখা ছাড়া আরও দুটো বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। আজকে আমরা পড়ব হাট কবিতা। এই হাট কবিতাটা অনেকটা রূপক বা সাংকেতিক কবিতার মতোই একটা কবিতা, কারণ কবি যেভাবে হাটের বর্ণনা দিয়েছেন এই কবিতার সর্বত্র, সেখানে কবি শুধুমাত্র যে গ্রাম্য হাটের বর্ণনা দিয়েছেন তা কিন্তু নয়। এই হাটের ছায়ার আড়ালে লুকিয়ে আছে মানব জীবনের এক চরমতম সত্য জীবন, একটা সত্য ঘটনা। এবং আমরা সম্পূর্ণ কবিতা পড়তে পড়তে সেই বিষয়টা ভালোভাবে বুঝে নেব। কবি লিখছেন প্রথমেই, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট, বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহা সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। কবিতার প্রথম স্তবকেই কবি সম্পূর্ণ একটা নির্ভেজাল হাটের বর্ণনা দিয়েছেন। আমরা জানি যে এই হাট শব্দটা বহুল প্রচলিত। অতীতে যখন শহর জীবন তেমন গড়ে ওঠেনি, সেই সময় থেকেই হাট শব্দটার সাথে মানুষের পরিচয়। হাট মূলত সপ্তাহে একদিন গ্রামের কোনো একটা নির্দিষ্ট স্থানে বসত এবং সেই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে দিনের বেলা হাট হয়ে গেলে, কেনা বেচা হয়ে গেলে, সেই হাটের মানুষজন আবার ঘরে ফিরে যেত এবং হাট একেবারে নির্জন হয়ে যেত। এখানে কবি সেরকমই একটা হাটের বর্ণনা কবিতার প্রথম স্তবকে দিয়েছেন। আচ্ছা, এই বর্ণনার মাঝে আর একটা কথা আমি প্রথমেই বলবো, সেটা হচ্ছে এই যে কবিতাটা আমি পড়ছি হাট, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে স্তবক পংক্তিগুলো দেওয়া আছে। আমার কাছে একেবারে যতীন্দ্রনাথ সেনগুপ্তর কাব্যগ্রন্থ নেই। আমি যে বই থেকে এটা পেয়েছি সেখানে আমি দেখতে পাচ্ছি মোট 5টা স্তবক আছে এবং প্রত্যেকটা স্তবকে 6টা করে পংক্তি আছে। কিন্তু আমি অন্য আর একটা বইয়েও দেখেছি যেখানে কিন্তু 5টা স্তবকের প্রত্যেকটাতে 6টা নয় 10টা করে পংক্তি আছে। এই যে আমি বলছি দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, আমার কাছে যে বইটা সেখানে দূরে দূরে গ্রাম থেকে এই একখানি হাট একটা পংক্তি, কিন্তু অনেক বইতে দেখবে দূরে দূরে গ্রাম 10-12খানি একটা পংক্তি, আবার মাঝে একখানি হাট আর একটা পংক্তিতে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু যেটা কলেজে ব্যবহার করা হয় যে বই, মূলত সেই বইতে কিন্তু আমি দেখতে পাচ্ছি পংক্তি 6টা আছে। কাজেই তোমরা পংক্তির আলোচনায় যারা ছোট ক্লাসে পড়ো তারা বা বড় ক্লাসে পড়ো, যাই হোক কলেজ হোক বা স্কুল হোক, তোমরা তোমাদের পাঠ্য বইতে যেমনটা আছে তেমন বর্ণনায় কিন্তু দেবে। যাই হোক, এবার আলোচনায় আসি। কবি যে গ্রামের
হাটের বর্ণনা দিলেন, সেটা কেমন? সেটা হচ্ছে দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। একটা মানে 10-12খানা গ্রামের মাঝে একটা হাট, এবং সেই হাটের থেকে অনেকটা দূরে মানুষের জীবনের মানে জীবন গড়ে উঠেছে, বিভিন্ন গ্রাম মানে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ। ওই হাটে সন্ধেবেলায় কোনো দ্বীপ কেউ জেলে দেয় না, কারণ হাট উঠে গেলে আর কে দ্বীপ জ্বালার জন্য বসে থাকবে। প্রভাতে পড়ে না ঝাঁট। আবার আমরা যেমন নিজেদের উঠোন, নিজেদের গৃহ প্রতিদিন ঝাঁট দিই, সকালবেলা পরিষ্কার করি, সেই হাটকে কিন্তু কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না। সেই হাট নিজের মতো বসে, নিজের মতো হাটে কেনা বেচা হয়ে গেলে উঠে যায়। এরপর কবি বলছেন, বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহা সবে ঘরে ফিরে যায়। ওই হাটে সমস্ত কেনাবেচা হয়ে গেলে যে যার মতো ঘরে ফিরে যায়। এই হাটে যে মানুষের সাথে মানুষের দেখা সাক্ষাৎ হলো, সেই দেখা সাক্ষাৎ আর মানুষ কিন্তু মনে রাখে না, যে যার ঘরে ফিরে গিয়ে নিজের মতো করে সে নিজের জীবন গুছিয়ে নেয়। কাজে এই যে মানুষগুলো তার আশেপাশে সকালবেলায় হাটে তার পাশেই ছিল, কত কথা হয়েছে, সেই মানুষগুলোকে সে আর মনে রাখার প্রয়োজন বোধ করে না। মানুষ সম্পূর্ণ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে তার নিজের গৃহে গিয়ে। তারপরে কবি বলছেন, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। আমরা জানি পূব দিকে প্রতিদিন সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। কবি বলছেন, বকের পাখায় আলোক লুকায়। আমরা জানি বক যে ভোরবেলা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়, আকাশে উঠতে থাকে তার খাদ্যের সন্ধানে, সে আবার সন্ধেবেলা যখন সূর্য অস্তমিত হয় পশ্চিমে ঢলতে থাকে, সেই সময় নিজের কুলায় ফিরে যায়, মানে নিজের বাসায় ফিরে যায়। তাই কবি বলছেন, বকের পাখায় আলোক লুকায়। বক উঠতে উঠতে তার পাখায় আলোক লুকিয়ে পড়ে, মানে বকটা আর দৃশ্য মানে মানব চোখের সামনে আসে না। যদি সূর্যই না থাকে তাহলে আকাশে বকের ওরা দেখা যাওয়াটা সম্ভব নয়। সেই জন্যে কবি বলছেন, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। আর ওই হাটটা তখন আঁধারে অন্ধকারে ঢাকা হয়ে যায়, আর দূরে দূরে গ্রামে প্রত্যেকে নিজের ঘরে প্রদীপ জ্বালায়। এই যে স্তবক, এই স্তবকে হাটের পরিপ্রেক্ষিতে কবি কিন্তু মানব জীবনের একটা সত্যকে তুলে ধরলেন। কি সত্য? হাট এখানে হচ্ছে একটা জগৎ সংসার। আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করেছি, জগৎ সংসারে আমরা জন্মগ্রহণ করেছি, সেই জগৎ সংসারে সেই জন্মলগ্ন থেকে জ্ঞান হওয়ার পর থেকে একেবারে মৃত্যুর দিন পর্যন্ত কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়। কিন্তু মানুষের আনাগোনা থাকে আমাদের জীবনে তখনই যতক্ষণ আমাদের সুসময় থাকে, আমরা কর্মক্ষম থাকি, আমাদের বার্ধক্য, জরা, অন্যান্য অবসন্নতা আমাদের গ্রাস না করে। আর যখনই গ্রাস করে তখনই কিন্তু আমাদের আস্তে আস্তে সংখ্যাটা কমতে থাকে আমাদের আশেপাশের। তখন আমরা গৃহকোণে শুধুমাত্র আত্মীয়ের মধ্যে নিবদ্ধ হয়ে যাই। তখন আর কোনো লোকজন মানে আমাদের নিজের খুব একান্ত আপন যারা, তাদের মধ্যেই আমরা পড়ে যাই। আর কোনো পরিচিত লোক আমাদের আশেপাশে, প্রচুর মানুষ আমাদের কিন্তু আর থাকে না। যেমনটা হাটের থেকে মানুষ ঘরে ফিরে যায়, তখন আর পরিচিত মানুষের কথা তার মনে থাকে না, ঠিক তেমনি আমাদের জীবন যখন পরন্ত বেলায় একেবারে বার্ধক্যে পরিণত হয়, তখন মানুষের বয়স্ক মানুষের চারধারে আর ঘোরাফেরাও করে না, অথবা সুসময়টা চলে গিয়ে আমাদের যখন খারাপ সময় আসে তখনও কিন্তু মানুষ তার চারধারে আর ঘোরাফেরা করে না, বা তার চারধারে প্রচুর মানুষের সমাগমটা আর থাকে না। এই সত্যটা তুলে ধরার জন্যই কবি এই হাট কবিতার প্রথম স্তবকে হাটের একটা বর্ণনা দিয়েছেন। তারপর কবি কি বলছেন? তারপরে কবি বলছেন, নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের পাখে। এখানেও একটা কথা বলবো, কোনো কোনো বইয়ে আছে ক্লান্ত বকের পাখে, কোনো কোনো বইয়ে আছে ক্লান্ত কাকের পাখে। এখন যতীন্দ্রনাথ সেনগুপ্তর সেই নির্দিষ্ট কাব্যগ্রন্থে কি আছে সেটা একটু দেখে নেওয়া প্রয়োজন। যাই হোক, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ক্লান্ত কাকের পাখে, তার মানে হচ্ছে নিশা নামে দূরে। কোথায় নিশা নামে? অনেকটা দূরে, আমাদের জীবনের থেকে দূরে, সেই কর্মক্ষম জীবনের থেকে দূরের জীবন, যেখানে বার্ধক্য, জরা, জীর্ণতা এসে গেছে। আর এখানে এক ক্লান্ত কাকের পাখে কেন বলছে? যখন হাট উঠে যায়, যখন রাত্রি নামে, তখন ওই হাটের মাঝে আর কেউ থাকে না। হয়তো কোনো একটা কাক পরিশ্রান্ত, ক্লান্ত হয়ে তখন ওই হাটের মাঝে তার খাদ্য সংগ্রহের জন্য নেমে পড়েছে। এরকম একটা চিত্রকে কবি বর্ণনা করলেন। আর এখানে কাক আমাদের নিজেদের জীবনের সাথে কবি তুলনা করেছেন। কাকের মতো কর্মক্লান্ত হয়ে মানুষ নির্জন, একা হয়ে পড়ছে, একাকিত্বে ভুগছে, সেই সময়কার কথা বললেন। তারপরে বলছেন, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পাশে পার্শ্বে পাকুর শাখে। আবার কোথাও কোথাও আছে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে।
আমরা ধরছি মোদির বাতাস যদি হয় তাহলে হচ্ছে মত্ত বাতাস, মানে একেবারে মাতাল বাতাস। দিনের শেষে মানে যখন সূর্য অস্তমিত হতে চলেছে সেই সময় তার ঘন প্রশ্বাস পার্শ্বে পায়। এখানে অ্যাকচুয়ালি আমরা জানি যে বিজ্ঞান আমাদের যা বলে তাতে করে আমরা নিঃশ্বাস ছাড়ি এবং প্রশ্বাস গ্রহণ করি। এখানে কবি বলেছেন ছাড়ে প্রশ্বাস, সেটা বৈজ্ঞানিক দিক থেকে কিন্তু মিল নেই। এখানে যে মানেটা দাঁড়াচ্ছে তাতে হচ্ছে মত্ত বাতাস দিনের শেষে পাকুড় শাখে, পাকুড় গাছের যে শাখা প্রশাখা সেখানে তার গরম হাওয়া যেন ছড়িয়ে দিচ্ছে। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাহি আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে। কবি বলছেন হাটের দোচালা মুদিল নয়ান। আমরা জানি যে গ্রামে গঞ্জে যে হাটগুলো বসে তার দোচালা দোকানঘরগুলো দোচালা হয়, মানে একটা চাল দিয়ে কোনো রকমের ছাউনি করা হয়। এবার সেই দোচালা মুদিল নয়ান মানে হাটের ওই দোকান ঘরগুলো বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেছে। আবার অন্য দিক থেকে যদি আমরা দোচালাকে আমাদের মানব শরীর মনে করি তাহলে একেবারে শ্রান্ত ক্লান্ত অবসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের জীবনে যখন মৃত্যু নেমে আসে তখন তার চোখটা বুজে আসে। দোচালাকে যদি আমরা শরীর হিসাবে কল্পনা করতে পারি তাহলে কিন্তু মানব জীবনের কথাই কবি আবার এখানে বলছেন, মানে সমগ্র হাটের বিভিন্ন বিষয়ের সাথে কবি মানব জীবন এবং জগৎ সংসারের একটা তুলনা করেছেন। তারপরে বলছেন কারো তরে তার নাহি আহ্বান। মৃত্যুর সময় যখন একেবারে মানুষ মৃত্যুর মধ্যে ঢলে পড়ে সেই সময় কারোর প্রতি তার কোনো আহ্বান থাকে না, কারোর সাথে তার কোনো যোগাযোগ থাকে না, একেবারে নিজস্ব অন্য জগতে সে চলে যায়। আবার হাটের ক্ষেত্রেও তাই, ওই দোচালা ঘরগুলো মানে দোকান ঘরগুলো যখন বন্ধ হয়ে যায় তখন কাউকে সে ডাকে না কেনাকাটা করার জন্য, একেবারে আহ্বান বন্ধ হয়ে যায়। বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে। যখন ওই খোলা হাট বন্ধ হয়ে যায় মানে দোকানে কেনা বেচার হয় না, তখন বাতাস যখন ওই দোচালা বাঁশের জীর্ণ বাঁশের ফাঁকে হাওয়া বয়ে যায় তখন বাঁশের ভেতর থেকে একটা অদ্ভুত বাঁশির শব্দের মতো সুর বেরোয়। সেই সুরটা কবির কাছে যেন বিদ্রুপ মনে হয়। কেন বিদ্রুপ? হাটের ক্ষেত্রে বিদ্রুপে এই কিছুক্ষণ আগে এত গমগমে ছিল জায়গাটা, এত জনসমাগমে একেবারে কোলাহল মুখর ছিল, সেটা হঠাৎ একেবারে শ্মশানের স্তব্ধতা নেমে এসেছে, তাই একটা ব্যঙ্গাত্মক পরিস্থিতি। আবার অন্যদিকে মানুষের যখন মৃত্যু হয় তখন কবি সেই সময়টাকে ব্যঙ্গ করেছেন যে এই জীবনের জন্য মানুষ কত হানাহানি, কত হিংসা, কত লোভ, কত কিছুর মধ্যে দিয়ে যায়, মানুষের সাথে ঝগড়া অশান্তি, অথচ আজ সেই চলে যেতে হচ্ছে, কোনো কিছুই সে সাথে নিয়ে যেতে পারছে না। এই জন্য একটা বিদ্রুপের কথা এখানে কবি বর্ণনা করলেন। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। রাত্রি নামে ওই নির্জন হাটে, যে হাট উঠে গেছে, বন্ধ হয়ে গেছে, কোনো মানুষ সেখানে নেই, শুধুমাত্র একটা কাক, ওই যে বলেছিলাম ক্লান্ত কাক, যখন ওখানে ক্লান্ত কাকের পাখে সেই কাক ওখানে আছে, তার একা হয়ে গেছে, সেই কাক নির্জনতায় রয়েছে, সেই কাকের ডাকের মধ্যে দিয়ে সেই নির্জন হাটে রাত্রি নেমে এসেছে। আবার অন্য দিক থেকে বললে আমরা বলতে পারি যে কেন কবি এখানে কাক শব্দটা ব্যবহার করলেন, অনেক পাখি তো ছিল, অন্য কোনো পাখি কি তার ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে হাটের ওই স্থানে যেতে পারে না? এখানে আমরা একটা বিষয়ের সাথে মিল পাই, সেটা হচ্ছে মানুষের মৃত্যুর পর আমরা জানি যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেখানে আমরা দেখেছি যে খাদ্য মানে খাবার একটা উৎসর্গ করা হয় বাইরে এবং সে কাকের উদ্দেশ্যে সেটা দেওয়া হয় এবং মনে করা হয় যে আমাদের পূর্বপুরুষেরা অথবা যেজন মারা গেছেন তিনি ওই কাকের রূপ নিয়ে ওই খাদ্য গ্রহণ করতে আসবে। এই যে একটা ধারণা মানে একটা প্রথা, সেই প্রথাকে মনে করে কবি কাকের ওপর দিয়ে এই কবিতার মধ্যে বর্ণনাটা রেখেছেন। নির্জন হাটে যখন রাত্রি নামে তখন কাক আসে, ঠিক তেমন মানুষের জীবনে যখন অন্ধকার নামে, মানুষের জীবনে যখন মৃত্যু আসে তখন সেই কাকের কথা কবির মনে এসেছে। তখন শুধুমাত্র ওই কাক তার ওই খাদ্য গ্রহণের জন্য ওখানে নির্জনতায় একা চলে আসে। এরপরে স্তবকে কবি কি বলছেন? দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে, মাল চেনাচেনি দর জানাজানি কানা করি নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে, দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে।
এখানেও আমরা সেই হাটের দিবসের কথা দেখতে পাচ্ছি, যে হাটে দিবসে অর্থাৎ দিনের বেলা যখন প্রচুর কোলাহল ছিল, অনেক জনসমাগম ছিল, চেনা অচেনা মানুষের ভিড় লেগেছিল, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। এখন দিন আনতে সেই স্থানে অনেক চরণ চিহ্ন পড়ে আছে, সেগুলো হয়তো কোনোটা মিলে গেছে মানে মিশে গেছে মাটির সাথে, আবার কোনোটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এরকম একটা অবস্থা। সেই হাটে সকালে কি ছিল না, মাল চেনাচেনি দর জানাজানি, যারা ক্রেতা বিক্রেতা তাদের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা গ্রহণ করা উচিত কোনটা গ্রহণ করা উচিত নয়, কোনটার দাম কত কোনটার দাম কম কোনটার দাম বেশি, দর কষাকষি, এই সমস্ত নিয়ে একটা টানাপোড়েন চলেছিল সকালবেলা। হানাহানি করে কেউ নিল ভরে, মানে প্রচণ্ড লড়াই করে দর কষাকষি করে কেউ ব্যাগ ভর্তি করতে পেরেছে, আবার কেউ করতে পারেনি, তার সামর্থ্যে হয়তো কোলায়নি, সে দর কষাকষিতে হয়তো হেরে গেছে, তার সেই জন্য সে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে, খালি থলে নিয়ে বাড়ি ফিরছে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। যখন দিবস থাকে ওই দিনের বেলা হাটে কোনো রকমভাবে কথার শেষ থাকে না, অন্ত শব্দের অর্থ শেষ, কোনো কথার শেষ থাকে না ওই চেনা অচেনার ভিড়ের মধ্যে। আবার আমরা যদি মানব জীবনের কথায় ফিরে আসি, এই হাট যদি হয় আমাদের জগৎ সংসার, তাহলে সেখানে যখন দিবস থাকে মানে আমাদের যৌবন থাকে, আমাদের কর্মক্ষম জীবন থাকে, আমাদের সুসময় থাকে, তখন সেখানে প্রচুর কোলাহল, জনকোলাহল মানে জনসমাগম, মানুষের ভিড়, চেনা অচেনা মানুষ ভিড় করে থাকে আমাদের জীবনে। কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। সে স্মৃতিতে যখন আমরা একেবারে বার্ধক্যে পরিণতি হই, সেই স্মৃতির মধ্যে সেই মানুষদের কাউকে হয়তো আমরা মনে রাখতে পারি, অথবা কাউকে আমরা অস্পষ্টভাবে মনে রাখি, তার সমস্ত কথা আমরা মনে রাখতে পারি না। মাল চেনাচেনি দর জানাজানি, কানা করে নিয়ে কত টানাটানি। এটা জীবনের ক্ষেত্রেও সত্য, কোনটা কিনলে আমাদের লাভ হবে, কোনটা করলে আমাদের বেশি ক্ষতি হবে, এই যে একটা লড়াই সর্বদা, আমাদের উত্থান পতনের লড়াই, সর্বদা মানুষ এগিয়ে চলছে, মানে ইঁদুর দৌড়ে সামিল করতে হবে নিজেকে, এবং নিজেকে একেবারে শীর্ষে উঠতে হবে, সে ধন অর্থ বাণিজ্যে সম্পত্তি সব কিছুর দিক থেকে, সেই সমস্ত কিছুর দিক থেকেই মানুষ যেন এগিয়ে যেতে হবে। তার লড়াইতে সারাক্ষণ ধরে একটা লড়াই, টানাটানি, হানাহানি, হিংসা এসব চলতে থাকে। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। সেই লড়াইতে যারা জিততে পারলো তারা অনেক কিছু লাভ করলো, তাদের ধন সম্পদ প্রতিপত্তি বাড়লো, আর হয়তো কেউ সেই লড়াইতে হেরে গেল, হেরে গিয়ে একেবারে শূন্য জীবন নিয়ে বসে আছে। দিবসে থাকে না কথার অন্ত। যখন সেই সুসময় মানুষ কাটায় তখন কিন্তু তার কথার শেষ থাকে না, প্রচুর কথা থাকে তার মনের ভেতর, এবং সে সেগুলো বলতেও থাকে, আমি এই করব, আমি ওই করব, আমি এত কিছু করেছি। তার অহংকারের যে কথাবার্তা সেগুলোও থাকে। চেনা অচেনা মানুষের সাথে, সেই মানুষের ভিড়ের মধ্যে বিভিন্ন মানুষের কথার মাঝে তারও কথা থাকে। এরপরে যে স্তবক, সেখানে কবি কি বলছেন, কত সে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা, ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ফল, বিকাল বেলায় বিকায় হেলায়, সহিয়া নীরবে ব্যথা, হিসাবে নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। এত সুন্দরভাবে এই পংক্তিগুলো কবি লিখেছেন, যেখানে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় আমাদের জীবনের সঙ্গে। কবি বলছেন, কত সে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা। এই যে হাট, সেখানে প্রতিদিন মানে প্রতিটা হাটে, প্রতি সপ্তাহের প্রতিদিনের হাটে কত মানুষ আসছে, আরও কত মানুষ আসবে, সেখানে আসা যাওয়া লেগেই থাকে। ওপারের লোক নামালে পসরা, কেউ যদি পসরা নিয়ে ওপারে নামায় মানে জিনিসপত্র নামিয়ে আসে, ক্রেতার দল এপার থেকে ছুটে যায় কেনবার জন্য। শিশির বিমল প্রভাতের ফল, ভোরবেলা মানে প্রভাতে হাটটা যখন বসে তখন শিশিরের স্নিগ্ধতায় সে ফলটা সমৃদ্ধ থাকে, একেবারে সুন্দর তাজা থাকে। শত হাতে সহি পরখের ফল, সেই ফলটা যখন এক এক হাতে এক একভাবে মানে পরখ করছে ফলটা ভালো কি মন্দ, এইভাবে ঘুরতে ঘুরতে সেই ফল যখন আর বিক্রি হয় না, সেই ফলটা বিকেল বেলায় একেবারে বিকায় হেলায় মানে সস্তা দামে বিক্রি করে দিতে হয় বিক্রেতাকে, তখন তার কিন্তু বিশেষ মূল্য থাকে না। প্রচুর দর কষাকষির জন্য যে ফলটা বিক্রি করা হয়নি সেটা পরবর্তী সময়ে ঘরে ফেরার যখন পালা আসে বিক্রেতাকে বিক্রি করতেই হয়, তখন সস্তা দামে অবহেলার সাথে ওই ফলটা মানুষ কিনে নিয়ে বাড়ি যায়। সহিয়া নীরব ব্যথা, তখন ওই ফলটা কত যন্ত্রণা, সকাল থেকে কত হাত বদল হয়েছে, কত রকমভাবে খুঁটিয়ে দেখেছে মানুষ, সেই যন্ত্রণা নিয়ে একটা অন্য জায়গায় বিকিয়ে যায়। এটা একটা
হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, কত ক্রেতা বিক্রেতাই হাটে এসেছে, তার কোনো হিসাব নেয় না, মানে হিসাব রাখা সম্ভব নয়। এটা হচ্ছে একটা বাহ্যিক অর্থ। কিন্তু আমরা যদি আবার মর্মার্থের দিকে যাই, তখন আমরা কি দেখব, কত না আসিল কত বা আসিছে। এই যে আমাদের জগৎ সংসার, সেখানে কত মানুষ এসছে, কত মানুষ গেছে, আরও কত আসবে, তার কোনো ঠিক নেই। মানে আমরা জন্ম নিচ্ছি, আবার আমাদের মৃত্যু আমাদের গ্রাস করছে, মানে জন্ম হলে মৃত্যু হবে, সেই অমোঘ সত্য যখন আছে, তখন আমাদের জগৎ সংসারে মানুষের পর মানুষ আসছে যাচ্ছে, আনাগোনা থাকবেই। ওপারের লোক নামালে পশরা, ছুটে এপারের ক্রেতা। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। এটা হচ্ছে অনেকটা পরশ্রী কাতরতার দিকে কবি আমাদের দৃষ্টি নিয়ে গেছেন। যখন কোনো মানুষ সমৃদ্ধ হয় বিভিন্ন রকমভাবে, সে তার কর্ম দিয়ে হোক বা যে কোনো কারণে হোক, যখন সে কর্ম মানে একেবারে সমৃদ্ধ হয়, তখন ওপার থেকে মানুষ, অন্য মানুষ দৌড়ে আসে সেটা দেখার জন্য বা সেই রকম সমৃদ্ধি নিজে লাভ করবার জন্য। এই যে একটা পরশ্রী কাতরতা, সেটা আমাদের জগৎ সংসারে সর্বদা চলতে থাকে। শিশির বিমল প্রভাতের ফল, যখন মানুষ জন্মগ্রহণ করে প্রভাত বেলায়, মানে জীবনের প্রথম লগ্নে যখন সে শিশু থাকে, সেই শৈশবকালটা একেবারে শিশির বিমল। বিমল শিশির বিমল মানে একটা পবিত্রতা, মানে শৈশবকালে মানুষের মধ্যে যে পবিত্রতা থাকে, আস্তে আস্তে মানুষ যত বড় হতে থাকে, এক হাত থেকে আর এক হাতে, মানে বিভিন্ন রকম মানুষের সাথে তার মিল হয়, বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে মানুষ যায়, তখন কিন্তু সেই পবিত্রতা আস্তে আস্তে স্খলিত হতে থাকে, তার মধ্যে পাক লাগতে থাকে। আর শেষ জীবন যখন সে একেবারে জরাগ্রস্ত হয়ে পড়ে, তখন তার জীবনটা কিন্তু একেবারে অবহেলার মধ্যে তাকে কাটাতে হয়। তখন মানুষজন, মানে সেই অহংকার, সেই দীপ্ততার চেহারা, সেগুলো হারিয়ে যায়। তখন যে মানুষদের কাছে, যে মানুষরা তাকে থেকে ছুটে আসছিল, তারা কিন্তু আর তার কাছে আসে না। তখন সেই মানুষটাই অবহেলায় দিন কাটায় এবং একসময় নীরব ব্যথা সহ্য করে পরলোকে গমন করে। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, এই জগৎ সংসারে কত ক্রেতা বিক্রেতা আসছে, তার কোনো হিসেব নাই। তারপরে স্তবকে কবি কি বলছেন, নতুন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা, দিবস রাত্রে নূতন যাত্রী নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় সে আসে, কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। যদি আমরা হাটের দিক থেকে দেখি, তাহলে কি নূতন করিয়া বসা আর ভাঙা, প্রতিদিন হাট বসছে, প্রতিদিন হাট ভেঙে যাচ্ছে, নূতনভাবে বসে আবার সেটা ভেঙে যায়। পুরানো হাটের মেলা, কিন্তু হাটের যে বৈভব, যে চিত্র, সেটা সেই পুরনো দিনের মধ্যে একই রকম রয়ে গেছে। দিবস রাত্রি নূতন যাত্রী, এই দিন থেকে রাত্রি আসে এবং নতুন থেকে নতুন যাত্রী, মানে হাটের নিত্য নতুন মানুষের সমাগম হয়। নিত্য নাটের খেলা, নাট শব্দের অর্থ কিন্তু নাটক নয়, এটা অনেক জায়গায় তোমরা ভুল করো। নাট্য শব্দের অর্থ নাটক, আর নাট শব্দের অর্থ কিন্তু নাটকের যিনি গুরু, মানে নাটকটা যিনি রচনা করছেন সেই গুরুর কথা বলা হচ্ছে। এখানে নিত্য নাটের খেলা মানে সেই প্রতিদিন যেন একটা খেলা চলছে, যে সর্বশ্রেষ্ঠ, যে জগৎ মানে এই হাটের নাটকটা রচনা করছে, সেই যেন এই খেলার মধ্যে দিয়ে হাটটাকে তৈরি করছে। ব্যাপারটা তা না, মানে এখানে জগৎ সংসার, এই জগৎ সংসার তো মানুষের সৃষ্টি নয়, ঈশ্বরের সৃষ্টি, এবং ঈশ্বরকে এখানে সেই নাট বলা হচ্ছে, মানে জগতের যে স্রষ্টা, সেই গুরু, সবচেয়ে বড় যে গুরু, তার খেলা। মানে আমাদের জগৎ সংসারে যে টানাপোড়েন, যে হানাহানি, দুঃখ, বিপদ, জন্ম মৃত্যু, সবটাই কিন্তু সেই ঈশ্বরের খেলা, এটাই কবি এখানে বলতে চাইছেন। খোলা আছে হাট মুক্ত বাতাসে, হাট যেমন মুক্ত বাতাসে খোলা থাকে, আমাদের জগৎ সংসারটা তেমনভাবেই খোলা থাকে। বাধা নাই ওগো যে যায় যে আসে, কারোর জন্য কোনো বাধা নেই, প্রত্যেক মানুষ এখানে আসে, প্রত্যেক মানুষ এখানে চলে যায়। সেখানে ধন কিংবা তোমার ধর্ম, কোনো কিছু বর্ণ ধর্ম কোনো কিছুই সেখানে বাধা হতে পারে না। প্রত্যেক মানুষের সমান অধিকার সে জগতে প্রবেশ করার এবং জগৎ থেকে বিদায় নেবার। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। মৃত্যুর আগে পর্যন্ত মানুষ কি করে, তার লাভের চেষ্টা করে, প্রতিনিয়ত সে কত অর্থ উপার্জন করছে, কত কি উপার্জন করছে, সে লাভের অঙ্ক কষতে থাকে আর নিজের সম্পদ গোছাতে থাকে। একেবারে মৃত্যু যতক্ষণ সে পারে তার জীবন দিয়ে, ততক্ষণ সে করতেই থাকে। কিন্তু যখন মৃত্যু তাকে ছোবল মেরে নিয়ে যায়,
ঘরে তাকে ফিরতে হয়, মানে একেবারে মৃত্যুর ওপারে তাকে চলে যেতে হয়, তখন সেই হিসাব আর কে রাখে? সে কিন্তু এক কানা করিও তার সঙ্গে নিয়ে যেতে পারে না। আবার অন্য দিক থেকে হাটের ক্ষেত্রে, হাটে কেউ আসে, কেউ কাঁদে, কেউ গাটে কড়ি বাঁধে, কেউ ভালোভাবে ক্রয় করতে পারে, আবার কেউ করতে পারে না, কেউ নিজের জিনিসপত্র বিক্রি করতে পারে, কেউ করতে পারে না। যে লাভ করে সে হাসি মুখে গাটে, মানে কোমরের যে খুঁট, ধুতির খুঁট, সেখানে পয়সা কড়ি বেঁধে বাড়ি চলে যায়। আর না হলে যে পারে না সে কাঁদে ঘরে ফেরবার সময়। মানব জীবনেও তেমন, যে লাভ করতে পারে সে প্রচুর লাভ করে, মৃত্যুর আগে পর্যন্ত গোছাতে থাকে, আর যে পারে না সে সারা জীবন কাঁদতে থাকে, তার হতাশা তাকে গ্রাস করে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। জগৎ সংসার উদার আকাশের নিচে একেবারেই মুক্ত বাতাসে খোলা প্রান্তরেই যেন জগৎ সংসারটা খোলা আছে সবসময়, চিরকাল এই নিত্য নতুন খেলাটা চলতেই থাকছে। হাটের ক্ষেত্রেও তেমন, হাটটাও খোলা জায়গায় একটা খোলা হাট, এবং সেখানে মুক্ত বাতাসে হাট যেমন ছিল তেমনই আছে, এবং প্রতিদিন এই হাটে লোক আনাগোনার যে খেলা সেটা চলতেই থাকে। এই হচ্ছে হাট কবিতার বিষয়বস্তু। বলতে গেলে আমরা যে সংস্কৃত শ্লোক পড়েছি ছোটবেলায়, সেই কা তব কান্তা কস্তি পুত্র সংসারম অতীব বিচিত্র কস্য ত্বং বা কুত আয়াত। কা তব কান্তা, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, তুমি নিজেই বা কোথা থেকে এসেছো। এই যে বিষয়গুলো, এগুলো সত্যি যদি আমরা যাচাই করি তাহলে কিন্তু আমরা কেউ কারোর নই। আমরা একা এসেছি, আবার ফিরে যেতে হবেও একা। এই জগৎ সংসারটাই কেবল পড়ে থাকবে হাটের মতো করে, একেবারে একা নির্জনতার মধ্যে। এটাই যেন এই কবিতার মূল বিষয়বস্তু। তাহলে চলো আজকের হাট কবিতা আমরা এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবে। আর তোমাদের যে প্রয়োজন, তোমরা কি চাইছো আমার কাছ থেকে, কি ধরনের ভিডিও চাইছো, কোন গল্প, কোন উপন্যাস, কোন কবিতা, সেগুলো আমাকে এই কমেন্ট বক্সে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সেখানে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তাহলে চলো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।